সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। শুরুতেই ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। চেন্নাই টেস্টের শুরুর সকালটা বাংলাদেশের হলেও দিনের শেষ হাসি ভারতের। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর অশ্বিন জাদেজার অপরাজিত ১৯৫ রানের জুটিতে ৩৩৯ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। এর আগে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নাজমুল শান্ত। ব্যক্তিগত ৬ রানে হাসান মাহমুদের বলে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। রানের খাতা খোলার আগেই শুভমান গিলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এই পেসার। ৬ রানে বিরাট কোহলিকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ৩৪ রানে ৩ উইকেটের দলে পরিণত হয় ভারত। সেখান থেকে জয়সওয়াল ও ঋষভ পান্থ মিলে ৫০ পেরোনো জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির পর ঢাকা মেডিকেলে তোফাজ্জল হোসেন নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় ৩ শিক্ষার্থীকে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তাদেরকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে গঠন করা হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি। বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। জানা যায় রাত ৮টার দিকে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও মারধর করা হয়। এ সময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেন্টাল প্রবলেম আছে। ওর ভাই মারা যাওয়ার পরে ওর ভাই পুলিশে চাকরি করতো, ওর আব্বা আম্মা আগেই মারা গেছে। তারপরে ও এদিক সেদিক থাকতো, বাড়ি বরুণা পাথরঘাটা। ওনারা বলতেছে যে ওরে তো অনেক মারছে এরকম হলের লোকজন। এরপরে তো সকালে শুনি যে ওকে মেরে তারপর হলো হসপিটালের বাইরে রেখে গেছে। এর আগে রাজু ভাস্কর্যের সামনে মব জাস্টিস ও নৈরাজ্যের প্রতিবাদে এক কর্মসূচিতে ঢাবিতে গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় সন্ধ্যা ৬টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় শিক্ষার্থীরা। অন্যথায় ভিসি ভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এরকম নৃশংস আচরণ যে সকল শিক্ষার্থীরা করেছে তারা সবাই হত্যাকারী। সন্ধ্যা ৬টার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের যে হত্যাকাণ্ড ঘটেছে, যে শিক্ষার্থীগুলো ওখানে জড়িত ছিল এবং যে হাউস টিউটর, প্রভোস্ট এবং কেয়ারটেকারদের প্রত্যাহার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক ব্রিফিংয়ে প্রতিবাদ জানান তারা। বলেন, বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা মব জাস্টিস বন্ধ এবং অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ করা হয়। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঢাবি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। বিচারহীনতার যে সংস্কৃতি, এটা বেশ পুরনো। তো আমরা চাই না নতুন বাংলাদেশে এই পুরনো সংস্কৃতি ফিরে আসুক। আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশে কোথাও যদি মব জাস্টিস হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে রুখে দাঁড়াবে। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া হল প্রশাসনের অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জড়িতদের বহিষ্কার ও গ্রেপ্তার করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শাহবাগ থানায় যে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা দায়ের প্রক্রিয়াটা জাস্ট আগে শেষ হয়েছে। আমরা যদি কোনো নাম পাই, আমি এখন জানি না কি পাবো, নাম পেলে আমরা প্রাথমিকভাবে যেটা করতে পারি, কি হবে আমি জানি না, বাট যেটা আমরা জানি হয় সাধারণত যে ওদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে মারার ঘটনায় মামলা হয়নি, আটকও হয়নি কেউ। হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা গতকাল বুধবার ক্যাম্পাসে এভাবেই দুদফা মারধরের শিকার হন তিনি। সেদিন রাতেই গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান। শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। একজন সাবেক শিক্ষার্থীকে এভাবে পিটিয়ে মারার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
যেই করে থাকুক, যেখানেই করে থাকুক, যেখানকারই সে থাকুক, তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং বিচারের দাবি জানাচ্ছে। এটা তো হত্যাকাণ্ড, মানে হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে যে বা যারা জড়িত তাদেরকে যাতে অতি সত্বর তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয়, সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবি জানাচ্ছি। হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের আহ্বান জানায় তারা যেন কোনো ধরনের আইন নিজের হাতে তুলে না নেয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে যাতে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা নিজেদের সম্পৃক্ত না করে। বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছি আহসান লাবিব, তাকে দেখা গেছে এবং তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, সেই প্রক্রিয়া চলমান এবং আইনি প্রক্রিয়ায় তিনি যদি অপরাধ করে থাকেন, যতটুকু অপরাধ করেছেন ততটুকু শাস্তি তিনি যাতে পান সেটা আমরা নিশ্চিত করবই। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত 15 জুলাই রাতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে শামীম মোল্লার বিরুদ্ধে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে এক মতবিনিময় সভা শেষে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ নয়, ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা করছেন ভুক্তভোগীরাই। তবে মামলাগুলো যে প্রক্রিয়ায় হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদর দপ্তরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথাও বলেন তিনি। জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। জানান, এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন। এটা ইতিবাচক। কোনোভাবেই নিরীহ কেউ হেনস্থার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এটা ড্রাফট করছে, ওই ধরেন কার কাছে যায় ড্রাফট করতে আপনারা জানেন, এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না, অন্যের কাছে যাচ্ছে, বলতে তারা এইভাবে সাজাই দিছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিকে খেয়াল রাখবে। মব জাস্টিস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। কেউ অপরাধী হলে তাকে বাহিনীর হাতে তুলে দিতে হবে। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। পুলিশের মনোবল বাড়াতে ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। মধ্যরাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের ডিবিতে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ বোধ করলে কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে 2014-2018 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান তিনি। সবশেষ 2024 সালের নির্বাচনেও 23,969 ভোটে নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়। সকালে তাদের কারাগার থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এরপর এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো সহ 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে 13 সেপ্টেম্বর কোতোয়ালি থানার
দায়ের করা হয় মামলাটি গেল মাসেই নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। সে সময় হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড দেন আদালত। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার ভাই হারিস ও জোসেফের বিরুদ্ধে 100 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। এটি করেছেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। তাদের বিরুদ্ধে টেন্ডার কারসাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি তহবিল আত্মসাৎ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ মোট 5 জনকে আসামি করা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আলী হায়দার কামাল বিষয়টি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ অন্যান্য অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামীকাল থেকে শুক্রবার সহ সপ্তাহের প্রতিদিন চলবে মেট্রো রেল, জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এছাড়া একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। তবে প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত চলবে মেট্রো রেল। বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে মেট্রোর ব্যবস্থাপনা পরিচালক এসব কথা জানান। এছাড়া শুক্রবারে 60টি ট্রিপ চলাচল করবে আর অন্যান্য দিনে 198টি। এবং মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি চালু করতে খরচ হয়েছে 20,50,000 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। একটু বলবেন, এখানে আমাদের তদন্ত কমিটির একজন সদস্য আছেন নুরুল আলম সিদ্দিকী। আচ্ছা, যেটা হয়েছে সেটা হলো যে আমাদের কাছে ফুটেজ আছে এবং তারা তাদের যখন সাক্ষাৎকার দিতে আসেন তারা সরাসরি কথা বলেছেন এবং তারা এই ফুটেজ যে এটা যে তার ছবি এটা তারা স্বীকারোক্তি দিয়েছেন এবং তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন এরকম ছবি আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস টু ফেস হয়েছে এবং তার ভিত্তিতেই তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওনারা যথাযথ সহায়তা করেছেন। একজনের নাম হলো জালাল, যেটা বললাম, তিনি কি উপসম্পাদক বিজ্ঞান সম্পাদক। আরেকজনের নাম হলো সুমন, আরেকজন হলো সাকিন, আরেকজন হলো, এই 3 জনকে হস্তান্তর করা হয়েছে। আরেকজন সাজ্জাদ, তাকে ওনারা এসছেন, তাদেরকে আমরা হস্তান্তর করব শাহবাগ থানায়। আমরা তাদেরকে ওনাদের যারা কর্মকর্তা এসছেন তাদের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। স্যার, এটা কোশ্চেন ছিল আমার, প্রশাসনকে, হল প্রশাসনকে আপনি কতটা দোষারোপ করবেন? আমরা এটাকে একটা ইম্পার্সোনাল দৃষ্টিভঙ্গিতে দেখছি। আমরা দেখেছি হল প্রশাসন এই তদন্ত কাজটা অত্যন্ত দ্রুততার সাথে করেছেন এবং আমাদের প্রক্রিয়া কাজ করেছে, কিন্তু গত রাতের যে ঘটনাটা, সেই গত রাতের ঘটনাটায় আমাদের কিছু চিন্তার খোরাক জুগিয়েছে। আমরা সেইগুলো ওনাদের রিপোর্ট যখন যাবে আমরাও একটা কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি করব। সেই কেন্দ্রীয় তদন্ত কমিটির টার্মস অফ রেফারেন্সের মধ্যে আমরা এই জিনিসটা আনবো। আমরা এটা তদন্ত না করে আমরা এই মুহূর্তে কিছু বলবো না। নাসির ভাই, পুলিশের পক্ষ থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে, আপনি যদি একটু বলতেন যে পুলিশ আসলে কি কোন বিষয়গুলো গুরুত্ব দিবে বা কি কি আলামত সংগ্রহ করেছে? আমাদের তদন্ত কার্যক্রম চলমান, একটু জোরে, আমাদের তদন্ত কার্যক্রম চলমান। একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে যা যা করার দরকার পুলিশ সবই করবে। এখানে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র সবাই মিলে সবার সমন্বয়ে যেন এই হত্যাকাণ্ডের বা এটা হত্যাকাণ্ড হোক আর যাই হোক সেটা তদন্তে বেরিয়ে আসবে, পোস্টমর্টম হচ্ছে, এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্য সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। হ্যাঁ, আলামত আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আলামত জব্দ করা হয়েছে। ধন্যবাদ। সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি ও স্বাস্থ্য সেবা খাতে সহযোগিতা করবে বিশ্বব্যাংক। বন্যা পুনর্বাসনেও সরকারের পাশে থাকবে বহুজাতিক এই আর্থিক প্রতিষ্ঠান। সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। জানান, চলতি অর্থ বছরে বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। সভা শেষে বিশ্বব্যাংক প্রতিনিধি জানান, বাংলাদেশের সাথে দীর্ঘদিন কাজ চলতি অর্থ বছরের জন্য বাজেট সহায়তা থাকছে। বড় প্রকল্পেও অর্থায়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা উন্নয়নে সহায়তা করা হবে। অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সাফিসিয়েন্সি, এটা নিয়ে সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, they're very positive. We're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. এদিকে বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। এই তথ্য জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে মার্টিন বলেন, বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময়ে বিশ্বব্যাংক জোরালো সমর্থন দেবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ব্যাংকিং খাত সংস্কার ছাড়াও পাচার করা টাকা ফিরিয়ে আনতে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে আশাবাদী সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, লোডশেডিং মোটামুটি কেটে গেছে, সামনে আরও কমবে। তিনি বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতি খতিয়ে দেখছে 2 তদন্ত কমিটি। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অনিয়মের কারণে এই সংক্রান্ত চুক্তিগুলো যাচাই করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে যে সংকট রেখে গেছে, এর ফলে ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ডলার সংকট, জ্বালানিতে আমদানি নির্ভরতা ও অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে। সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে সরকার। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হচ্ছে, এটা আমরা আশা করি যে এই শীতের মধ্যে আমরা করতে পারবো। উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন। জানান, এক্ষেত্রে গঠিত জাতীয় কমিটি ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নাম না, গ্যাসপ্রম না, কিংবা সামিট না, কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন। ওই যে জাতীয় যে কমিটি হয়েছে, ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট। তো এই 2 কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। উপদেষ্টা দাবি করেন, কয়েকদিন লোডশেডিং থাকলেও এখন কমে গেছে। 1 দিন না 2 দিন ছিল, এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল। সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিল, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিল এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। ব্রিফিংয়ে জানানো হয়, ভোলায় 5.1 TCF গ্যাস মজুদ থাকার তথ্য ভুল। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF এবং আরো 2 TCF এর সম্ভাবনা আছে, সেটা খালি উপরের ওই জায়গাটাতেই আছে। সারা দেশে বাপেক্সের মাধ্যমে আরও 100টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, উন্মুক্ত টেন্ডারে প্রতিযোগিতা ছাড়া আর কোনো কূপ খনন ও প্রকল্পের অনুমোদন দেয়া হবে না। প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার তথা প্রশাসক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সকালে বিচারপতি কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রকাশ করেন। এর আগে গত 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে কেন্দ্রীয় ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি। বাংলাদেশ ব্যাংক এটা ইনভেস্টিগেট করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাবে। ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে। হবিগঞ্জের আদালতে মানহানির এক মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম তাকে খালাস দেন। বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। তিনি জানান, অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। 2014 সালের 15 ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয়। সেই সাক্ষাৎকার কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে মামলা করেন বানিয়াচংয়ের ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান। বিচারিক ক্ষমতা দিয়ে সেনা নামানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কেবল সেসব এলাকাতেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা দরকার ছিল। আগের দুর্নীতি জঞ্জাল দূর করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আশা করেন তিনি। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, পরিস্থিতি যাই হোক গণতন্ত্রের পথেই হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকেই সারা দেশে বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। 2 দিনের মাথায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে হলো অন্য কোনো বাহিনী ঠিকভাবে কাজ করছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটু বুমেরাং হয়ে যাবে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এই সময় তিনি বলেন, রাজনীতিবিদদেরকেই রাজনৈতিক কাজ করতে দেয়া উচিত। আমরা ট্যাক্স স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। ইউনুস গুডউইল বলে একটা কথা আছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে। তো ইউনুস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। রুহুল কবির রিজভী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে সবসময় তাদের পাশে থাকবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলায় এবার 7 দিনের রিমান্ডে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল। সকালে মেট্রোপলিটন আদালত 1-এ তাকে হাজির করে পুলিশ। 10 দিনের রিমান্ড চাইলে বিচারক ফয়সাল তারিক 7 দিন মঞ্জুর করেন। এর আগে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। গেল 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর পিস্তল নিয়ে গুলি ছোড়ে রুবেল। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে। গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গতকালও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছে 6 জন। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 119 জনে। পরিসংখ্যান বলছে এবছর মৃতের হার বেশি। এমন পরিস্থিতির মধ্যেই ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বৃষ্টি মৌসুমের শেষ সময়, তাই ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতেও প্রতিদিনই রোগীদের ভিড়। গতকাল বুধবারও ডেঙ্গুতে ঝরেছে 6 জনের প্রাণ। একদিনে আক্রান্ত 865।
এই অবস্থায় বিশেষ মশক নিধন সপ্তাহ উদ্বোধন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর বাড্ডায় অভিযান চালানো হয়, বিভিন্ন আবাসিক ভবনে ছিটানো হয় ওষুধ। একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন একসাথে চালাবো। এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয়, মেয়র মহোদয়রাই করে থাকেন। তারা যেহেতু এখন সব জায়গায় নেই, সেই কারণে আমরা বিশেষ এই কর্মসূচিটি নিয়েছি। পরিসংখ্যান বলছে শুধু আগস্টেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 27 জনের। চলতি মাসে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 36। এই যখন পরিস্থিতি, তখন আরও সক্রিয় হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। দ্রুত ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান সাধারণ জনগণের। তবে ব্যক্তিগত সচেতনতাও বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহের শুরুর দিকে নিয়োগ হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে আজ আরও 3টি অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। আমরা এখন অপেক্ষা করছি, যেটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি, সেটা হচ্ছে ট্রাইব্যুনালের নিয়োগ। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। আমাদের যে তদন্ত, এটা ফুল সুইং শুরু হবে। যেহেতু লোকবল আমরা পেয়েছি, বাকি লোকবল তো কিছু সেটআপ আছে যেগুলো আগের থেকে আছে। 4 থেকে 20 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর 2010টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন 9 জন। এমন তথ্য প্রকাশ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ঐক্যজোট নেতারা। প্রতিটি হামলার ঘটনার প্রমাণ সংগঠনটির কাছে রয়েছে বলে জানান তারা। সর্বমোট 2010টি সাম্প্রদায়িক সহিংসতায় 1705টি পরিবারের সদস্যরা সরাসরি আক্রান্ত হয়েছে। উক্ত পরিবারগুলোর মধ্যে 157টি পরিবার রয়েছে যাদের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। সাগর রুনি সহ ছাত্র জনতার আন্দোলনে নিহত সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে বিএপিইউজে ও ডিইউজে। সকালে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব আইন বাতিলের দাবি জানান বক্তারা। সেই সাথে জোরপূর্বক যেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো খুলে দেওয়ার জন্য দাবি জানানো হয়। বক্তারা বলেন, গত সরকারের আমলে বহু সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, করা হয়েছে হয়রানি। দ্রুত সেসব মামলা প্রত্যাহার চান তারা। সেই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা যাতে না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ভিন্ন নামে আজকে সংবাদের মধ্যে বিভাজন তৈরি করে ব্যানার করে এখানে সভা সমাবেশ করতে যাচ্ছে কারা? যারা এই সরকারের দালাল ছিল, হাসিনার সাথে অবৈধ ইলেকশন অংশ নিয়ে চলো তারা। প্রকাশ অবাধ করার জন্য এবং সাগর রুনি হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন শেখ হাসিনার অনেক প্রিয়ভাজন ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিল। নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 51 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। হাফিজ মাওলানা মাহমুদ আব্বাসকে আহ্বায়ক ও হাফিজ মাওলানা ইলিয়াস হোসাইনকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। একই সাথে দেশের আর্থ সামাজিক উন্নয়নে 14 দফা কর্মসূচি ঘোষণা করে দলটি। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকলের অধিকার নিশ্চিত করা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও বেকারত্ব দূর করতে ভূমিকা পালনে অঙ্গীকার করে দলটি। বক্তারা বলেন, সারা বিশ্বে মুসলিম ঐক্য গড়ে তোলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা এবং ইসলামের নীতির আলোকে রাষ্ট্র গঠনে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির প্রধান লক্ষ্য। বলা হয়, এই সময় দেশের সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলটি। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদ ইস্যু ও কার্যকর করার জন্য অনতিবিলম্বে আল হায়াতুল
উলায়ালিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে স্বতন্ত্র ক্ষমতাসম্পন্ন একটি কওমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জাতীয় ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ। একই সাথে কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য বজায় রেখে সংস্কার করার আহ্বানও জানিয়েছেন নেতৃবৃন্দ। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বৈষম্য দূরীকরণে কওমি সনদের যথাযথ মূল্যায়ন এবং বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। আমাদের কোনো জেহনি মেধা সম্পন্ন কোনো ছাত্র সেহেতু বিসিএসে আমরা এই কথা বলি না দাওরা পাস করার সাথে সাথে তাকে বিসিএসে আপনি ই করেন উইন করেন, আমরা তো এই কথা বলি নেই। সে পরীক্ষা দিয়ে পাস করার যদি যোগ্যতা রাখে সে অংশগ্রহণ করতে পারবে না কেন? যদি অংশগ্রহণ করতে না পারে এটা বৈষম্য। আইন নিজের হাতে তুলে নিয়ে মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা কেউ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। বিকেলে ডিআরইউতে নাগরিক আকাঙ্ক্ষার ব্যানারে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। জানান, বিগত রেজিম পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই। এদেশের আবাল বৃদ্ধ বনিতা তাজা রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা এনেছেন। কোনো বড় রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার ভয়ে আমাদের কলম থেমে থাকবে না। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের পাশাপাশি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথেও অগ্রসর হতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার নিশ্চিত করতে হবে। কোন বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে ছাত্রকে হত্যা করা হবে, এটি বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। সুতরাং এই বিষয়ে আমি মনে করি জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অবশ্যই এখানে ফ্যাসিস্টদের আনাগোনা আছে, তাদের প্রেতাত্মারা ভর করেছে। নাটোরের বনবেল ঘড়িয়ায় স্কুল শিক্ষার্থীকে অপহরণ, গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুম করার দায়ে 3 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 60,000 টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। জানা যায়, 2016 সালের 29 মে ভুক্তভোগী শিক্ষার্থীকে অপহরণ করে আসামিরা। এই ঘটনায় বাদী হয়ে 4 জনের নামে মামলা করেন ওই শিক্ষার্থীর মা। পরে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় আসামিরা। পরবর্তীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সহ 3 জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ প্রক্রিয়া শেষে আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালতের বিচারক। পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে রেলওয়ে জংশন এবং পৌর শহরের বাইপাস এলাকায় অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ সম্পত্তি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজীব মিয়া। স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ রেলওয়ের সম্পত্তি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিল। একাধিকবার নোটিশ করলেও সরানো হয়নি এসব স্থাপনা। আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের বর্তমান কমিটির সবাইকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন নারী উদ্যোক্তা ও সাধারণ সদস্যরা। সিএমইউজে মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে চেম্বার ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেয়া হবে। বছরের পর বছর ধরে ভোট ছাড়া কমিটি গঠন, স্বৈরতন্ত্র কায়েম, ব্যক্তি স্বার্থে ব্যবহার, সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এ সময় নুসরাত হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।